লেখিকা মহুয়া রায়ের ঈপ্সিতা আর মামনি। আদিক্ষেতা এখানে আদিক্ষেতা দেখাতে এসেছে। ঝংকার দিয়ে উঠল পারমিতা। সুকোমল পারমিতার স্বামী বিতৃষ্ণায় কুঞ্চিত স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, আহা, আস্তে আস্তে বলো, ও ঘর থেকে বেয়ান যে। বেয়ান? কোন সুবাদে বেয়ান? না, আমার কোনো বেয়ান নেই। গায়ত্রী ব্যানার্জির ছেলে চোখ বুজেছে। আমার মেয়েরও ওই ব্যানার্জিদের সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তাহলে বেয়ান বলে মানবো কেন ওনাকে এখন? পারমিতা ভ্রু কুঁচকে প্রশ্নটা করলো তার স্বামীকে। আহ পারমিতা, তোমার দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। সুকোমল স্ত্রীকে মৃদু তিরস্কার করলেন, তারপরই সুর নরম করে যেন বোঝানোর ভঙ্গিতে বলতে লাগলেন, হিতাহিত জ্ঞান হারালে কি চলে এখন পারমিতা? মাত্র 6টা মাস হয় আমরা জামাই অংশুকে হারিয়েছি। আমাদের মনের ক্ষতই তো এখনো কত দগদগ করছে। আর সারাটা জীবন এই হারানোর কষ্ট বুকে নিয়ে বেড়াবো আমরা। এই যখন আমাদেরই পরিস্থিতি, তাহলে বুঝে দেখো গায়ত্রী দেবীর মনের অবস্থা এখন কিরকম। আর তাছাড়া আমাদের মেয়েটা, আমাদের ঈপ্সিতা মায়ের কথাটা ভাববে না একবার? মাত্র 23 বছর বয়সে স্বামীকে হারালো, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই। ওদের কানে যদি তোমার কথাগুলো যায়, তবে মেয়ে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো পারমিতা? তুমি তো মা, এদিকগুলো ভাববে না কথা বলার আগে? হ্যাঁ হ্যাঁ মা, আমি মা বলেই তো মেয়েকে এতটুকু কষ্ট পেতে দেব না, কিছুতেই না। ভুলিয়ে দেব অংশুর সব স্মৃতি, আমি ভুলিয়ে দেব। আমার একমাত্র মেয়েটাকে ওই 1 বছরের সব স্মৃতি ভুলিয়ে দিতে চাই। শেষের দিকে পারমিতার গলা ভেঙে গেল। সুকোমল পরম মমতায় স্ত্রীর কাঁধে হাত রাখলেন। বোঝেন সুকোমল, মেয়ের এই বৈধব্য পারমিতা সহ্য করতে পারে না। মেয়ের সাজে পোশাকে খাদ্যে না হয় বৈধব্যের নিশানাগুলো মুছে দেওয়া গেছে, কিন্তু মেয়ে ঈপ্সিতার মন, সে মনটা যে অনুক্ষণ অংশুর স্মৃতি আঁকড়ে থেকে পুড়তেই থাকে। আর তাই বুঝি পারমিতা চায় মেয়ের মন থেকে অংশুর সব স্মৃতি মুছে গিয়ে মেয়ে সব দহন থেকে মুক্তি পাক। সুকোমলের একটা দীর্ঘশ্বাস পড়ল। মনে মনে ভাবলেন, মেয়েটার এই ভাগ্য বিপর্যয় আমি বাবা হয়ে কি কিছু কম কষ্ট পাচ্ছি? তা তো নয়। এই তো হাতে করে মেয়েটার বিয়ে দিলাম, বড় ভালো ছেলে অংশু। সে যে নেই ভাবতেও পারি না আমি। মেয়ের হাসি মুখে যাওয়া মুখটা দেখলে বুকটা হু হু করে ওঠে। বুকে পাথরের ভার অনুভব করি। আর তারপর ভাবি, জীবন হলো সুখ আর দুঃখের আবর্তন। তাই মনে বিশ্বাস জাগিয়ে রাখি এই ভেবে যে আমাদের আজকের দুঃখ ঠিক একদিন সুখের স্পর্শে ম্লান হয়ে যাবে। কিন্তু যতদিন না তা হবে, পুড়তে তো হবে সে দুঃখের আগুনে। জোর করে কি কিছু ভোলানো যায় কাউকে? সময় প্রলেপ দেবে ঈপ্সিতার মনের ক্ষতে। এসব 7-17 ভাবতে ভাবতেই মনে হলো গায়ত্রী দেবী এসেছেন। অংশুর মা তিনি, ঈপ্সিতার মামুনি। আমি এখন যাই বসার ঘরে। উনি সেদিকে পা বাড়ালেন। ছেলের মৃত্যুর পর বৌমা ঈপ্সিতার কাছে 6 মাসের মধ্যে এই নিয়ে 3বার এলেন গায়ত্রী দেবী। বিশেষ কোনো উদ্দেশ্য নয়, আসলে ঈপ্সিতার জন্য ওনার মনটা ব্যথায় টনটন করে। ছেলের অকাল মৃত্যুর শোক তাকে পাথর করে দিলেও এই বোধটুকু গায়ত্রী দেবীর লুপ্ত হয়নি যে অংশুর চলে যাওয়া মানে কেবলমাত্র তার কোল খালি হওয়া নয়, তার সন্তানবৎ ঈপ্সিতা নামের মেয়েটিরও হৃদয়টি ব্যথায় দুঃখে বিদীর্ণ হওয়া। মনে পড়ে যায় গায়ত্রী দেবীর নিজের জীবনের সেই সব দিনগুলোর কথা। ছেলে অংশুর অন্নপ্রাশন হয়েছিল সবে তখন। হঠাৎ বলা নেই কওয়া নেই তার অমন স্বাস্থ্যবান সুস্থ স্বামীটি এক রাত্রিরে ঘুমের ঘোরে চলে গেছিলেন না ফেরার দেশে। অংশুর বাবা যে ম্যাসিভ হার্ট অ্যাটাকে চিরদিনের মতো বিদায় নিলেন, তা বুঝতেই যেন গায়ত্রী দেবী অনেকটা সময় নিয়েছিলেন। এতটাই বোধশূন্য হয়ে গেছিল তখন ওনার মন আকস্মিক মৃত্যুর অভিঘাতে। তবে যত যাই হোক, সেই সময়টুকুর মধ্যে এটুকু বুঝেছিলেন স্বামীর অবর্তমানে মেয়েদের ঠিক কি পরিস্থিতি হয়। শাশুড়ি মায়া বুক চাপড়ে ছেলের জন্য কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ পাকিয়ে গায়ত্রী দেবীর উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, এই হতভাগী লক্ষ্মী ছাড়ি বউয়ের জন্যই নাকি তার পুত্রের অকাল মৃত্যু হলো। ছেলের বউয়ের নিঃশ্বাসে বিষ আছে নির্ঘাত। শাশুড়ি মহিলার তালে তাল দিতে লোকের অভাব হয়নি সেদিন। 20 বছরের সদ্য বিধবা গায়ত্রী সেদিন ভেবেছিলেন পুত্র শোকে তার শাশুড়ির জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে বোধহয়। তাই বুঝি কতগুলো অযৌক্তিক কথা বলে বসেছেন তিনি। কিন্তু তার সে ভুল ভেঙেছিল অচিরেই। স্বামীর পারলৌকিক কাজ সম্পন্ন হতেই শাশুড়িমা ফতোয়া দিলেন শ্বশুর বাড়ি ছাড়তে হবে তাকে। সেদিনের গায়ত্রী যেন দিশাহারা হয়ে গেলেন সে আদেশ শুনে। বললেন, কোথায় যাব এতটুকু বাচ্চা নিয়ে? শাশুড়ি বললেন, কেন, তোমার বাপের ভিটে যাও। গায়ত্রী বললেন, বাপের বাড়িতে মা বাবা তো কেউ নেই, দাদা বৌদি তো বলেওনি একবারও সেখানে গিয়ে থাকতে, কোন মুখে যাব?
শাশুড়ি তেড়ে উঠে বললেন, সে আমি কি জানি, আমার বাড়িতে তোমার আর স্থান হবে না। সত্যি স্থান হয়নি গায়ত্রীর শ্বশুর বাড়িতে। আর তারপর আর কি, অনাহুতের মতো এতটুকু দুধের শিশু নিয়ে দাদার আশ্রয়ে যাওয়া। সেখানে দাদা চেয়েছিল বোন আর ভাগ্নেটি থাকুক, কিন্তু গায়ত্রীর বৌদি চোখ কান খোলা মেয়ে মানুষ। সে তার বোকাশোকা স্বামীটির জ্ঞান চক্ষু খুলে দিল এই বলে, আজ না হয় তোমার ভাগ্নে ছোট, সুতরাং তার খরচ চালাতে কোনো কষ্ট হবে না, টেনে টুনে চলে যাবে। কিন্তু এরপর পারবে চালাতে নিজের দুটো আর বোনের একটা বাচ্চার খরচ চালাতে? করে তো চটকলে চাকরি, ক টাকা রোজগার তোমার, তার উপর মাথার উপর ছাদটাও নিজেদের নয়। জানো না ভাড়া বাড়িতে একগাদা লোক নিয়ে থাকতে দেবে না বাড়িওয়ালা? তোমার বাবা তো আর তোমার জন্য জমিদারি রেখে যাননি যে তাই ভাঙিয়ে বিধবা বোন আর ভাইপোকে পুষবে। গায়ত্রী দীর্ঘশ্বাস ফেলে দাদাকে বলেছিল, কটা দিন সময় দে, একটা ব্যবস্থা করে চলে যাবো রে দাদা। গায়ত্রী দাদা বোনের থেকে মুখ লুকাতে সেদিন বেরিয়ে গিয়েছিল ঘর ছেড়ে। কয়েকদিন বা কয়েক মাস নয়, দীর্ঘ একটি বছর লেগেছিল একটা চাকরি জোগাড় করতে। গায়ত্রীর বান্ধবী তনুশ্রী চেষ্টায় চাকরি পেয়েছিলেন গায়ত্রী, একটা আপিসের টাইপিস্টের চাকরি। এক কামরার একটি ঘর ভাড়া নিয়ে উঠে গেছিলেন সেখানে। তারও কিছুদিন পর অংশু তখন হাঁটতে শিখে গেছে রীতিমতো। যত কষ্টই হোক কখনো কারো কাছে আর সাহায্য প্রত্যাশা করেননি তিনি। সেই শুরু হয়েছিল তার একলা চলা। কত ঝড়ঝাপটা গেছে জীবনের ওপর দিয়ে, ভুলেও শ্বশুর বাড়িতে পা দেননি আর। রুচিতে বেঁধেছিল, তাছাড়া প্রবল অভিমান ছিল স্বামীর ওপর। মনে মনে মৃত স্বামীকে উদ্দেশ্য করে বলতেন, গেলেই যদি, আমাকে আর খোকাকে সঙ্গে নিলে না কেন? কখনো আবার রাগ করে আপন মনে স্বামীর উদ্দেশ্যে বলতেন, যেমন স্বার্থপর মায়ের ছেলে তুমি, তোমার মধ্যে স্বার্থপরতা থাকবে না তা কি হয়? আমাকে আর খোকাকে একা করে দিয়ে কেমন ড্যাং ড্যাং করে চলে যেতে পারলে? এই তোমার উচিত কাজ হলো? অসহায় কান্না গায়ত্রীর দৃষ্টি আচ্ছন্ন করে ফেলতো ততক্ষণে। হয়তো অংশু কেঁদে উঠত সে সময়। গায়ত্রী সম্বিত ফিরত, বাস্তবের মাটিতে পা রেখে একজন দায়িত্বশীল মায়ের মতো অংশুকে কোলে তুলে নিয়ে তার কান্না ভোলানোর কাজে লেগে পড়তেন। অংশুর বাবার কথা চাপা পড়ে যেত ছেলের সদ্য ফোটা বুলির আড়ালে। অংশু পৈতৃক সম্পত্তি পায়নি। অংশু ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন ছেলের অর্জিত অর্থ নিজে ভোগ করে গেছেন, আর ভোগ করেছে তার মেয়ে গায়ত্রীর ননদ। মরার আগে বুড়ির খুব আক্ষেপ ছিল বৌমার নাতিটা যাতে ফিরে যায় তার কাছে। ছেলের ব্যবসার লাভ ছেড়ে মূলধনও সব ততদিনে শেষ। ওদিকে বুড়ির মেয়ের ঘরের নাতিটি যুবক হয়ে উঠে দিদার কাছে ক্রমাগত অর্থের জন্য জুলুম করতে থাকে। বুড়ি খুব কষ্টে সৃষ্টে গায়ত্রী দাদার কাছে গিয়ে হত্যে দিয়ে পড়লেন একদিন। তখন বেশ অসুস্থ তিনি। মেয়ের মুখ থেকে খবর পেয়েছিলেন তার বিধবা পুত্রবধূটি একখানা চাকরি করে অনেক দিন ধরে, বেশ রোজগার করতে শিখেছে সে। ছেলে নিয়ে গুছিয়ে সংসার করছে, তাও হয়ে গেছে অনেকগুলো বছর। সংসারের নানা প্রলোভন আর প্রতিবন্ধকতাকে হেলায় দূরে ঠেলে দিব্যি ভালো আছে সে। দাদা মারফত শাশুড়ির বায়নার খবরটা কানে এসেছিল গায়ত্রীর। অংশু ততদিনে বড় হয়ে গেছে। অশীতিপর ঠাকুমার জন্য দ্রব্য হয়নি তার মন। মাকে বলেছিল, তুমি গেলে যাও, আমি চাই না ও বাড়ির সাথে সম্পর্ক রাখতে। আসলে জীবন দিয়ে সে অনুভব করেছে যে কেমন সময় আর কপাল দোষে মানুষের পরম প্রিয়জনেরা অবাধে স্বার্থপর হয়ে যায়। তাই তার এই কঠোরতা। ছেলের বক্তব্যে গায়ত্রীর বুক থেকে পাষাণ ভার নেমে গেছিল। মনে হয়েছিল যাক, ছেলের জন্য অন্তত নিজেকে আরো একবার অপমানিত করার ব্যবস্থা থেকে মুক্তি পেল। গায়ত্রী দেবী অংশুর বিয়ে দিয়েছিলেন দেখে শুনে, কিন্তু ওনার কপালটাই মন্দ যে তাই নিজের পুত্রকে হারাতে হয়েছে তাকে। কিন্তু পুত্রবধূকে তিনি বাড়ি ছাড়া করেননি। ইপ্সিতাকে তার মা নিজে নিয়ে এসেছে নিজের কাছে। চেয়েছে ইপ্সিতার মন থেকে অংশুর স্মৃতি জোর করে মুছিয়ে দিতে। গায়ত্রী দেবী বোঝেন ব্যাপারটা। মায়ের মন তো, সন্তানের বুক থেকে যন্ত্রণার কাঁটাটুকু তুলে ফেলতে চায় যে পারমিতা, তা বোঝেন গায়ত্রী দেবী। আর ভাবেন, জোর করে কি আর সব ব্যথা নিরাময় করা যায়? সব যন্ত্রণাই সারতে সময় লাগে। সময় হলো মনের ক্ষতের মলম। উনি জানেন ইপ্সিতা কালের নিয়মে সম্পূর্ণ না ভুলে গেলেও খানিকটা ভুলে যাবে একদিন অংশুকে। দুঃখ পান না উনি তাতে, বরং চান ইপ্সিতার আবার নতুন করে বাঁচতে শিখুক, সুন্দর একটা জীবন হোক ওর। অংশুর বিয়ের পর নিজের সাথে ইপ্সিতার যে মা মেয়ের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল, সে সম্পর্কটি নষ্ট হতে দিতে চান না গায়ত্রী দেবী। ওনার মনে হয় শুধু আজকাল নয়, চিরকালই মানুষ ভাঙতেই শিখেছে, গড়তে আর পারে কজন। গায়ত্রী দেবীর স্বামী ছেলে সবাই চিরকালের মতো ছেড়ে গেছে তাকে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনোটি নেই তার। হারানোর অর্থ কি তা তিনি বোঝেন। তাই ইপ্সিতা নামের উচ্ছল প্রাণবন্ত যে মেয়েটিকে একদিন তিনি ঘরে লক্ষ্মী করে নিয়ে গিয়েছিলেন, তার সাথে সংযোগটুকু ছিন্ন করতে চান না তিনি।
ইপ্সিতার সেই সদা হাস্যময় রূপটি আজ হারিয়ে গিয়েছে। গায়ত্রী দেবী মনে প্রাণে চান সে প্রাণ চাঞ্চল্য ওর ফিরে আসুক। ফোন করে খবর তো নেন প্রায়ই। ইপ্সিতাকে চোখের দেখা দেখতেও চলে আসেন মাঝে মাঝে। ইপ্সিতার মাঝে ওকে দেখে খুশি হন না তা জেনেও গায়ত্রী দেবী আসেন। নিজের হাতে রান্না করে নিয়ে আসেন ইপ্সিতার জন্য 2-4টে পদ। আজও এনেছেন ভেটকি মাছের একটা পদ আর পটল পোস্ত। বড্ড ভালোবাসি ইপ্সিতা এগুলো খেতে। গায়ত্রী দেবীকে আগেও যেমন ইপ্সিতা মামুনি বলতো, আজও সে সম্বোধন করে। ওর খুব ভালো লাগে উনি আসলে। ইচ্ছে করে ওর মামুনির কাছে গিয়ে থাকতে 2-4 দিন, কিন্তু সেখানে যাওয়ার কথা বললে পারমিতা এমন চেঁচামেচি জুড়ে দেয় যে বলার নয়। অশান্তি ইপ্সিতার ভালো লাগে না, চুপ করে যায়ও। তবে মনে মনে ক্ষুব্ধ হয় মায়ের জেদ দেখে। ইপ্সিতা জিজ্ঞাসা করে, কেন মা, 2 দিন মামুনির কাছে থাকলে কি হয়েছে? সেটাও তো আমার বাড়ি। পারমিতার এক কথা, খুকু, 2 নৌকায় পা দিয়ে চলা আমি বরদাস্ত করব না, কিন্তু একটা বছর যাক, আমি আবার তোমার বিয়ে দেব। তোমাকে চোখের সামনে এভাবে জীবন কাটাতে আমি দেব না। বলি, একেই তো তোমার পাত্র পাওয়ার হাজার ফ্যাকরা এখন। এর মধ্যে তুমি যদি তোমার আগের শ্বশুর বাড়িতে যাতায়াত করো, তাহলে কোনো পাত্র জুটবে তোমার? তাছাড়া ওই গায়ত্রী বাড়ুজ্যের ধান্দা আমি বুঝি না। নিজের সংসারে তোমাকে বেঁধে রাখতে চায়, তোমাকে নিজের পাহারাদার বানিয়ে রাখতে চায় সে। না হলে যার ছেলেই যখন স্বর্গে গেছে, তারপর সে কোন সুবাদে ছেলের বউয়ের সাথে আদিক্ষেতা করতে আসে শুনি? ইপ্সিতা বিরক্ত হয়ে বলে, মা, মামুনির মনটা অনেক বড়। জীবনে এত দুঃখ পেয়েছেন, এত হারিয়েছেন উনি, যে ব্যথায় পুড়তে পুড়তে ওনার মনটা বিশুদ্ধ হয়ে গেছে। কখনো ওনার সম্বন্ধে খারাপ কথা বলবে না। এ অন্যায়। পারমিতা অমনি বলে উঠেছে, থাক থাক, আমাকে আর ন্যায় অন্যায় শিখিও না খুকু। মেয়ের মা তো হওনি, বুঝবে কি করে মেয়ের মায়েদের কত জ্বালা? এভাবে কথার পিঠে কথা চলে মা আর মেয়েতে। ইপ্সিতা একসময় ক্লান্ত হয়ে থেমে যায়, নিজের ঘরে গিয়ে বিছানায় গড়িয়ে পড়ে। কান্নার দমকে কেঁপে ওঠে ওর সমস্ত দেহ। অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে করতে মনে মনে বলে, কেন এভাবে চলে গেলে অংশু? সুস্থ মানুষ, কতটুকু বয়স, সবে তো জীবন শুরু করেছিলে। তোমাকেও তোমার বাবার মতো হার্ট অ্যাটাকে চলে যেতে হলো। এই বয়সে কারো এমন মৃত্যু হয়? ঘুমের মধ্যে কি একটুও বোঝনি তোমার কষ্ট হচ্ছে? আমি তো পাশেই ছিলাম, একবারও ডাকুনি কেন আমাকে? একবার শুধু ডাকতে পারলে না? আর কি ভয়ঙ্কর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম আমি, যে বুঝতেও পারলাম না কখন আমার সর্বনাশ হয়ে গেল। আমি যে বড্ড ভালোবাসি তোমাকে অংশু, কি করে ভুলবো? ইপ্সিতার অসহায় কান্নার সাক্ষী থাকে ওর বিছানা, ওর ঘরের প্রতিটি কোণ। দিন আসে, দিন যায়। ইপ্সিতা বোঝে নিজেকে স্থিত করতে হবে, আবার নতুন করে লেখাপড়া আরম্ভ করবে সে। ইপ্সিতার মামুনি আর ইপ্সিতার বাবা খুব উৎসাহ দেন ওকে। আজও গায়ত্রী দেবী বলছিলেন, শোন ইপ্সিতা, খোঁজ খবর নেওয়া শুরু কর, এমএতে ভর্তি হয়ে যা, তারপর পিএইচডি করতে বাইরে যাওয়ার চেষ্টা কর। তোর তো ইংরেজি সাহিত্য বিষয়, পৃথিবীতে কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেরকম ভালো কোথাও গিয়ে উচ্চশিক্ষা নে। জগৎটা অনেক বড় রে, সেই বিশাল ব্যাপ্ত জগতের মাঝে গিয়ে দাঁড়া, দেখবি তোর দুঃখ কষ্টগুলো কত অকিঞ্চিতকর ঠেকবে তখন। কথাগুলো শুনতে শুনতে ইপ্সিতার চোখে যেন ঘোর লাগছিল। মনে হচ্ছিল যেতে হবে দূরে কোথাও, ব্যাপ্ত বিশ্বের মাঝে গিয়ে দাঁড়াতে হবে, বেরিয়ে আসতে হবে নিজের দুঃখের বলয় ভেঙে। সুকোমল বাবু অবাক হয়ে তাকিয়েছিলেন গায়ত্রী দেবীর দিকে আর ভাবছিলেন, কত বড় মনের মানুষ ভদ্রমহিলা। শুধু তাই নয়, অপরকে অনুপ্রেরণা দেওয়ার যে বিশেষ শক্তি তা ওনার আছে। সম্মানে মাথা হেঁট হয়ে যাচ্ছিল। মাথা হেঁট হয়ে গেছিল তখন আরো একজনের, সে পারমিতা। মনে মনে ভাবছিল, কিভাবে পারেন উনি এভাবে ভাবতে? আমি মা হয়ে পারি না মেয়ের ভাবনাকে আলোর দিকে সঞ্চালিত করতে, আর উনি? অবশ্য এমন শুভ বোধ নিমেষের তরে দেখা দিয়েই মিলিয়ে গেল। পারমিতা খড়খড় করে বলে উঠল, আমার মেয়েকে অত নাচাবেন না বাড়ুজ্জে গিন্নি। মেয়ে বিদেশে পড়তে গেলে কত টাকা লাগবে জানা আছে আপনার? গায়ত্রী দেবী হেসে বললেন, 1 টাকাও খরচ হবে না আপনার। মেয়ে আপনার ফুল স্কলারশিপ নিয়ে একদিন গবেষণা করতে বিদেশ যাবে। তার আগের যেটুকু খরচ, মানে ওই এমএ পড়া আর বাইরে যাওয়ার প্রস্তুতি বাবদ খরচটুকু আমি বহন করব। আপনি তো মানেন না যে ইপ্সিতা আমার পুত্রবধূ, কিন্তু আইন অনুসারে সে যে আমার কন্যা, ডটার ইন ল। সুতরাং আমার এখনো অধিকার আছে ওর জন্য ভাবার। ইপ্সিতার নতুন সংসার হোক আমিও চাই, তবে তার আগে চাই ওর সব দুঃখ কষ্ট ভুলে নতুন ইপ্সিতা হয়ে উঠুক। আসুন না, আমরা বড়রা মিলে ওকে তেমন হতে সাহায্য করি। ইপ্সিতা বলল, মামুনি,
আজ তোমার সাথে যাব আমি তোমার বাড়িতে। গায়ত্রী দেবী বললেন, চলে না, সে বাড়িও তো তোরই। পারমিতা বাধা দিতে গিয়েও কেন যেন কিছু বলতে পারল না। মনে হলো এমতাবস্থায় মেয়েকে তার বাধা দেওয়া বোধহয় মানায় না। ঈপ্সিতা তৈরি হতে লাগলো তার মামনির সঙ্গী হওয়ার জন্য, হয়তোবা অন্য ঈপ্সিতা হয়ে উঠবার পরীক্ষায় বসার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।